স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। রাজধানী পাইকারি বাজারে চালের দাম কমতে শুরু করলেও এর সুফল পাচ্ছে না খুচরা ক্রেতারা। এই নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন পাইকারি এবং খুচরা বিক্রেতারা। রাজধানীতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩ টাকা পর্যন্ত কমেছে মোটা চালের দাম। আজ আমরা আলোচনা করব চালের বাজার নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার সাথে শুরুতে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব হুমায়ুন কবির ভূঁইয়া এবং ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর সিটি কর্পোরেশনের কিচেন মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। আমদানি শুল্ক কমানোর প্রভাব পড়েছে রাজধানীর চালের বাজারে, তবে পাইকারি বাজারে দাম কমতে শুরু করলেও এখনো কমেনি খুচরা বাজারে। নাজির শাইল অথবা মিনিকেট কিনতে পারতাম, এখন চাউলের দাম বাড়ার কারণে আমি ওটা না যে এখন 28 কিনতে হইতেছে। তো আমার মতো করে অনেকেই হয়তো এটা করতে পারতেছে না। যেখানে 1 মণ কিনে ওখানে 10 কেজি 20 কেজি কিনে নিয়ে যেতেছে, কি করবো। খুচরা বিক্রেতারা বলছেন এখনো আগের দামে কিনতে হচ্ছে চাল, তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি আগের চেয়ে কম দামে চাল বিক্রি করছেন তারা। ঈদের আগে যে মাল আনছি যেইভাবে মাল আনছি আপনাকে মেমো দেখাইলাম না, ওইভাবে বিক্রি করতেছে। এখন আমরা কম পাচ্ছি না। ইচ্ছা করলে তারা যে কোনো মূল্যে কমাই দিতে পারে, কিন্তু তাদের তো হাজার হাজার বস্তা স্টকে মাল আছে। সুফল পাচ্ছে না মানে ঈদ বাঙ্গা বাজার, তো ঈদের সময় অনেকে দেশে চলে গেছে, দোকানপাট বন্ধ, তদ্রুপ এই জন্য অনেকে বাজার সম্বন্ধে জানতেছে না কি অবস্থা, কি আসে বিষয়। আসলে আবার আমরা আমদানি হলে আবার ওরা ঠিকই নিয়ে কম দামে বিক্রি করে। পাইকারি বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকায়, 28 জাতের চাল 46 থেকে 48 টাকায়, গুটি সন্না 46 থেকে 47 টাকায়, আর ভারতীয় সন্না 42 থেকে 43 টাকায়, যা গেল সপ্তাহ থেকে 3 টাকা কম। আমদানি করা চাল পুরোপুরি আসলে দাম আরো কমবে। প্রভাব দেশীয় চালের উপরে পড়বে, বিদেশি দাম কমলে দেশীয় চালও কমবে, বাইরের চালও কমবে। দাম কমলে তো সবই কমবে। প্রভাব তো বাজারে আসছে, 3 টাকা 4 টাকা অলরেডি মোটা চালের দাম কমিয়ে গেছে। চিকন চালের দামও আস্তে আস্তে ধীরে ধীরে কমবে। এখনো বাজারে কোনো চিকন চাল ঈদের পরে আসে নাই। খুচরা বাজারে চালের দাম কমতে আরো সপ্তাহখানেক সময় লাগবে বলছেন ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমরা আলোচনা। জনাব হুমায়ুন কবির ভূঁইয়া এবং জনাব লোকমান হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। জনাব লোকমান হোসেন, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে আমরা আমাদের প্রতিবেদনে দেখেছি যে পাইকারি বাজারে দাম কমতে শুরু করলো, এর সুফল পাচ্ছে না সাধারণ ক্রেতারা, খুচরা পর্যায়ে সুবিধা পাওয়া যাচ্ছে না। এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ পাইকারি বাজার এবং খুচরা বাজারের মধ্যে, এটা অনন্তকাল ধরে চলছে। এই সমাধান কি আসলে? এর সমাধান আসলে যে অভিযোগটা যেটা পাল্টাপাল্টি ভাবে আমাদের ক্রেতাদের মধ্য থেকে আসছে বা ব্যবসায়ীদের মধ্য থেকে ব্যবসায়ী বলছেন যে যখন পাইকারি বাজারে বলে তবে আমাদের দোষ নাই, খুচরা বাজারে। মূল বিষয়টা হলো আসলে বাজারটা কিন্তু একটা ট্রেনে চলে। হ্যাঁ, পাইকারি বাজার হলো তার মূল স্টেশন, ওইখান থেকে ওটা ছেড়ে দেয়, খুচরা বাজারে আসে ওটা থামে। তো ঠিক ওই ট্রেনটা স্টেশন থেকে যখন তার গন্তব্যস্থলে আসা পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকু কিন্তু আমাকে, আপনাকে এবং সকল ব্যবসায়ী বা ভোক্তাকে ওইটুকু কিন্তু আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে। যে আজকে যে শুল্ক যখনই 18% ভ্যাটের যে একটা কথা চলে আসলো, হঠাৎ করে বাংলাদেশের চাউলের বাজার আকাশচুম্বী হয়ে গেল। তাহলে এর মধ্যে কি কোনো খুচরা ব্যবসায়ী দেয়? না, এর মধ্যে ম্যানুফ্যাকচারার পদ্ধতিতে যারা চালটা উৎপাদন করবে তারা ওই ভ্যাটের সুবিধাটুকু তখনই চালের সাথে যোগ করে ফেলছে। যোগ করে তারা চালের বাজারটা বর্ধিত করে বাজারে তারা রপ্তানি শুরু করলো, ছোট ব্যবসায়ী তার কাছ থেকে আমদানি করতে শুরু করলো। আজকে দেখেন, যখনই মাননীয় প্রধানমন্ত্রী 2 বছরের জন্য ভ্যাটের এই আইনকে স্থিতিশীল করে এটা আপাতত স্থগিত করলো, সাথে সাথে চালের দাম আজকে কমে আসলো। তাহলে কমানো এবং বাড়ানোর কলকাঠিটা কার কাছে? যারা পাইকারি ব্যবসায়ী, যারা উৎপাদনকারী, তাদের হাতেই হলো। টোটালি এই ট্রেনটা কোথায় থেকে কোথায় যাবে, যাত্রী কিভাবে স্বস্তিতে গিয়ে পুষবে, এটার দায়িত্ব কিন্তু। ধন্যবাদ, আপনার কথা ঠিকই আছে। যখন আসলে দাম কমে, এই কমাটা তখন আপনারা বলেন যে সময় লাগবে, অপেক্ষা করতে হয়, কিন্তু যখন বাড়ে তখন তো সময়টা লাগে না, পরের দিন সকালবেলায় আসলে দাম বেড়ে যায়। এই মেকানিজমটা সামনে যায় না। যেরকম হুমায়ুন কবির ভূঁইয়া, আপনার কাছে জানতে চাই, এই যে সুফল পাওয়ার কথা বলছি, যে দাম যদি কমেও থাকে, কমেছে পাইকারি বাজার কমেছে, সুফলটা আসলে রিটেল লেভেলে কখন আসবে, কেন আসতে দেরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব মানুষকে সচেতনতার কাজটি আমরা বেশি করে থাকি। বাজার মূল্য যেহেতু আমরা বাজার মনিটরিং করি, এভরিডে উই কালেক্ট দ্য
রেট অফ দি প্রাইসেস। তো এখানে যেটা দেখা গেল যে আমরা কিন্তু এই রমজান মাসে এটা বাড়ছে না, শুধু তার আগে প্রায় তার আগে 1 মাস কেন 2 মাস পূর্ব থেকেই আমরা বেড়ে আসতেছিল, এবং আমরা এটা নিয়ে বিভিন্ন সময়ে টক শো করেছি এবং সরকারের কাছে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা এই ব্যাপারে বহুবার আমরা ধর্ণা দিয়েছি এবং বলছি আমরা এই কথাটা যে বাজারে যেটা বাড়ছে এটা যদি মনিটরিং করা হয়, সরকার যদিও এটা পরে স্বীকার করছে, আমাদের বাণিজ্য মন্ত্রী স্বীকার করছেন যে কিছু অসৎ ব্যবসায়ী যারা উনি যাদের কথা বললেন, যারা এটা ম্যানুফ্যাকচারার অথবা যারা ইম্পোর্টার, তারাই কিন্তু এই কাজটা করে থাকে। এবং সরকারের পক্ষ থেকে বাজেট এটা যখনই সাবমিট করা হইলো তখনই দেখা গেল যে আপনার চালের বাজারে যে ভ্যাট 10-15% হবে, এটা কিন্তু প্রস্তাবিত ছিল এবং এটা বাড়লে জুলাই মাসে 1 তারিখে, জুলাই মাসে এটা বাড়বে, জুলাই মাসে আসবে। কিন্তু এটা দেখা গেল কি আপনার এটা মে মাসেই, এপ্রিল মাস থেকে বাড়া শুরু হয়ে গেল। বাড়তে বাড়তে যখনই জুন মাসে 1 তারিখে বাজেট ঘোষণা করা হলো, এটার মধ্যে মনে হলো যেন তেলের মানে মানে আর একটু আগুন দেওয়া, কি বললো, তেল দেওয়া হইলো, ওই জ্বলন্ত ঘি ঢালা, হ্যাঁ এবারে ঘি ঢালছে যেটা বললেন আর কি, ঠিক এইভাবে এটা বাড়লো। কিন্তু এখন কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতা আমরা বলবো এবং ওনার দূরদর্শিতার কারণে উনি যে 15% যে ভ্যাট, ব্যবসায়ীরা কিন্তু 5% আপনি চালু ছিল, এটা 7%, 8%, 10 বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছে। আমরাও এই সম্পর্কে শুধুমাত্র ক্যাব শুধু বলছে যে ভোগ্যপণ্যের উপরে, অর্থাৎ নিত্য ব্যবহার্য যে পণ্যগুলি এগুলোর উপরে আপনার ভ্যাট ইম্পোজ না করাটাই সবচেয়ে উত্তম, কারণ এটার একটা প্রভাব পড়বে এবং তাই হলো। ভ্যাট কিন্তু ইম্পোজড হয় নাই এবং এটা উঠিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে, যাই হোক আর কি। এবং শুধু তাই না, দেখেন চালের বাজারে কিন্তু চাল 28% পর্যন্ত এটার যে কর ছিল সেটা কিন্তু কমে আনা হয়েছে 10%, অর্থাৎ 18%ই এটা রেয়াত দেওয়া হয়েছে, মওকুফ করা হয়েছে। কিন্তু সেই এইটার যে টোটাল যে প্রভাবটা, এটা কিন্তু এখনো বাজারে আসে নাই। এটা আসে নাই শুধুমাত্র ব্যবসায়ীদের কারসাজির কারণে। আমরা মনে করি যে সরকার যদি এটা মনিটরিং করেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় আছে এবং খাদ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় কিন্তু কাজটা কিন্তু খাদ্য, তার কত চাল লাগবে কত লাগবে না, এই স্ট্যাটিস্টিক্যাল ডাটাটা কিন্তু ওনারা মেনটেন করেন। সুতরাং তারা যদি আরো আগেও এই চাল আমদানির ব্যবস্থা করতেন, বাজারে কি হবে সেটার উপর, কিন্তু সরকার তো ভ্যাট চালায় যেহেতু আর কি, সরকারের দায়িত্ব অনেক বেশি এবং সরকার ইচ্ছা করলে যে পারে, এটা কিন্তু আবারও প্রমাণ হলো যে সরকার ভ্যাটের কথা বলছে আবার সরকারই উইথড্র করে নিয়ে গেছে। এটা কিন্তু ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীর কথা বলবো না, অনেকে মানবিক কারণে অনেক মানুষের কথা চিন্তা, যে মোটা চাল যারা খায় তারা কিন্তু সাধারণ আপনার ক্রেতা, সাধারণ ক্রেতা, যে রিক্সাপুর আর ভ্যান গাড়িওয়ালা, সাধারণ ব্যবসায়ী যারা, তারাই কিন্তু চালটা খায় এবং তারা এই কারণে খায় এবং কৃষক পর্যায়ে থাকে। এটা কারণটা হলো এটাই যে তারা অধিকক্ষণ এটা তাদের মধ্যে থাকে, হজমের সময় লাগে। এই জিনিসটা কিন্তু সরকার লক্ষ্য করছে। যখন এই ব্যবসায়ী দাম বলছেন, জনাব ভূঁইয়া বলছেন যে দাম ব্যবসায়ীদের কারণে, কিছু ব্যবসায়ীদের কারণে, কিছু ব্যবসায়ীর কারণে, তো আসলে তখন আসলে বাজারে কি অবস্থা হয়? আসলে মূলত যে জনাব হুমায়ুন কবির সাহেব যে কথাটা বলছেন, আমি ওনার কথার সাথে একমত। যেটা আমি বলে গেছি কথাটা তো সত্যি, লোকমান ভাই, এটার মূল কথাটা হলো যে আমাদের সরকার, যেমন হুমায়ুন কবির সাহেব মনিটরিং এর কথা বলছেন, আমি আবার বলবো যে আমাদের সরকারের মনিটরিং যে প্রক্রিয়া বা ক্যাবের যে মনিটরিং প্রক্রিয়া, ভোক্তার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা একটু ভিন্ন ধর্মী হওয়া দরকার। সেটা কি, আমরা মনিটরিংটা করি কোথায়? আমার নাকের ঢোকায়, ঘরের পাশে। মনিটরিংটা হওয়া দরকার আমার যেখানে ইম্পোর্ট হয়ে মালটা, যেখান থেকে ইম্পোর্ট হচ্ছে এবং সিএনএফ থেকে মালটা খালাস নিচ্ছে, এই দুইটা জায়গায় আমার মনিটরিং সেল থাকা দরকার। কি পরিমাণ মাল আসছে, কি পরিমাণ মাল মজুদ থাকছে, কি পরিমাণ মার্কেটে যাচ্ছে, কারা এলসি করলো, এটা দেখবে আমার বাণিজ্য মন্ত্রণালয় সহজেই করতে পারে, এটা করতে পারে। আর আমাদের দেশীয় ম্যানুফ্যাকচারার যারা উৎপাদনকারী, যারা বিভিন্ন অটো মিলার, একটা সময় আমরা দেখতাম যখন যমুনায় ব্রিজ হয় নাই, তখন 5-7 দিন যখন জ্যাম লাগতো ফেরিতে, ঢাকাতে চালের দাম বেড়ে যেত। ওয়েদার 5-7 দিন যখন খারাপ থাকতো, চালের দাম বেড়ে যেত। আজকে ওয়েদারের কোনো সমস্যা আমাদের দেশে নেই, যেহেতু অটো ম্যানুফ্যাকচারার পদ্ধতি আছে। যমুনা ব্রিজ হওয়াতে সকাল 7টায় যদি গাড়ি লোড দেয়, দিনের 10টায় গাড়ি ঢাকাতে এসে পৌঁছে। সে ধরনের আমাদের যে আশঙ্কা ছিল সেগুলো সব সংখ্যা কেটে গেছে। তাহলে আমাদের মনিটরিংটা কিন্তু আমাদের মিলিং পর্যায়ে করা দরকার, যে বড় ধানের হাট যেখানে কি পরিমাণ ধান আমি কিনে নিচ্ছি, কি পরিমাণ আমি ধান দিয়ে চাল উৎপাদন করছি, কি পরিমাণ আমি বাজারে সেল করতেছি, এই বিষয়গুলো যদি আমাদের মনিটরিং এর আওতায় আসে, তাহলে হঠাৎ করে যে আমাদের
যে চালের বাজার আকাশ ছুঁয়ে যায়। খুচরা দোকানে খুচরা দোকানে মনিটরিং কি পদ্ধতি হতে পারে, যেটা বলছিলেন কবির সাহেব, যে ভ্যাট ঘোষণা প্রস্তাব করা হলো, যেটা 1 মাস পরে হওয়ার কথা, জুলাই মাসে 1 তারিখ হওয়ার কথা, তার সঙ্গে সঙ্গেই আসলে দাম কিন্তু বেড়ে গেল। এই খুচরা দোকান আপনি কি মনিটরিং আপনি মনে করেন? আসলে এই যে দাম বেড়ে গেল, এই বেড়ে যাওয়াটা কিন্তু শুরুটা হয় কিন্তু আমার উৎপাদনকারীর কাছ থেকে। আচ্ছা, উৎপাদনকারী যখনই বাজারটা, আমি যখনই তাকে ফোন করি যে আমার 2 গাড়ি মাল লাগবে, হ্যাঁ, তখনই সে বলে ভাই মালের বাজার তো এখন এত টাকা, তাও আমার স্টকে মাল নেই। আচ্ছা, আজকে আমার প্রশ্ন হলো, আমি সরকারের কাছে যেমন আমার এটা দাবি যে মৌসুমে চাউল নেই, বাজারের সংকট, যেমন আমি একজন ব্যবসায়ী, রাইট, আমার ঘরের মধ্যে 2 মাস কোনো মাল ছিল না, মিলারকে টাকা দিয়ে বসে আছি, মাল নাই, মিলারকে ফোন দিচ্ছি যে ভাই কোনো চাল নাই। তাহলে আজকে এই চাল কোথায় থেকে আসলো? এই চালটা কারা কোথায় আড়াল করে রেখেছিল? এই বিষয়টি আমাদের এখন জানা দরকার। অবৈধভাবে মজুদ হচ্ছে কিনা? অবৈধ মজুদ হচ্ছে, এবং এইটাই কথাটা কিন্তু আমরা উনি যে কথাটা বললেন লোকমান সাহেব, যে এটা যদি আপনি উৎপাদন পর্যায়ে যদি এই মনিটরিংটা করা হয় আর কি, তাহলে আপনি মিলের কিন্তু আপনি তো মিলের কয়টা গুদাম আছে এটা কিন্তু সরকারের জানা আছে। সরকার ব্যবসায়ীরা যত কারসাজি করুক, সরকার যদি ইচ্ছা করে, এবং এটা কিন্তু প্রমাণিত হলো যে সরকার ইচ্ছা করলে সবটাই তারা নিয়ন্ত্রণে নিতে পারে। এই মিলিং পর্যায়ে যদি আপনার কে কত বস্তা, কয় হাজার বস্তা চাল তার মজুদ রাখার কথা, কত হাজার বস্তা সে রাখতে পারে, এইটা যদি সরকার ওখানে জানিয়ে দেয় মিলিং পর্যায়ে, মানে যদি অ্যাকশনে যায়, ওইখানে উপজেলা পর্যায়ে তাদের লেভেল আছে, সরকারের উপজেলা সরকার নিয়ন্ত্রিত, ওখানে টিএনও সাহেব আছেন, ইউএনও সাহেব আছেন, তারপরে আপনার থানার কর্মকর্তা আছেন, পলিটিক্যাল লিডাররা আছেন, রাজনৈতিক প্রতিনিধি যারা, তারা সবাই মিলে যদি একটা কমিটি করে, তারা যদি ওইখানে যে এই মিলে এতটুকু চাল রাখে, তারা কিন্তু চালের বাজার এইভাবে আসতো। এখন এই যে বাড়ানোটা হচ্ছে, এটাও কিন্তু একটা কারসাজি। ধন্যবাদ জনাব ভূঁইয়া। আমাদের নিতে হবে একটা বিরতি, আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার সাধারণ মানুষের মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি চালের বাজার নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন কিচেন মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের মহাসচিব হুমায়ুন কবির ভূঁইয়া। জনাব ভূঁইয়া এবং জনাব হোসেন, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হোসেন, আপনার কাছে বিষয় জানতে চাচ্ছি যে চালের দাম পাইকারি বাজারে কমছে এবং আশা করছি এটা আপনাদের সাথে আমরাও আশা করছি যে খুচরা বাজারে কমবে। মূলত আপনারা বলছিলেন যে সরকারের যে নতুন ভ্যাট আইন কার্যকর করা হচ্ছিল জুলাই মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ 15% যে ভ্যাট অ্যাক্রস দ্য বোর্ড যেটা বলা ছিল, যদিও চালের ক্ষেত্রে কিন্তু এটা স্থগিত করা হয়েছে। চাল এবং কিছু এসেনশিয়াল পণ্য কিন্তু সবসময় ভ্যাটের আওতা বাইরে ছিল, এটা কিন্তু সত্য কথা। এছাড়াও সরকার যেটা করেছিল যে চাল আমদানিতে শুল্ক হ্রাস করেছিল, বেশ কমিয়ে দিয়েছিল। এটা বেশ কদিন আগে, 2 সপ্তাহ আগে কথা। এর বাইরে কি কারণ থাকতে পারে তার চালের দাম কমলো? না, চালের দাম কমানোর জন্য যেমনি, কারণ ভ্যাটের কথা আপনারা বলছেন, ভ্যাট কিন্তু চালের ক্ষেত্রে বা নিত্যপণ্য খাদ্যদ্রব্যের ক্ষেত্রে এটা বাইরে ছিল। এটা করছে কি জানেন, এটা ভ্যাট কথাটা 50% কার উপর দিব, কারা দিবে, চালের উপর সবসময় ছিল না। না, এবার ডাল থেকে শুরু করে সোয়াবিন তেল পর্যন্ত সবগুলোর উপর ইন্ট্রোডিউস করে বলেছে নিজেরা। এক্স্যাক্টলি, এটাই বলছি, এটা ছিল না এবং প্রস্তাবও ছিল না, এটা ছিল না। আমরা ক্যাবের পক্ষ থেকে এটা তাহলে কেন কমলো? আমি বলতে চাচ্ছি এই যে বাজার কারসাজি হয়েছিল সেটার কারণে কিনা? এটা একেবারেই পরিষ্কার। হ্যাঁ, যে কথাটা আপনি বললেন যে, আর আমাদের ক্যাবের যে হুমায়ুন ভাই যে কথাটা বললেন, আমি এটার সাথে একমত যে এটা আমি নিজে গায়ে মেখে, চাউলের উপরেই ব্যাটটাকে আমি নিজে গায়ে মেখে, যেমন আমি ব্যাটটাকে সংযোজন করে, নিজে গায়ে মেখে নয়, এটা হচ্ছে অসততা করে তারা ভুল কথা বলে তারা দাম বাড়িয়েছে এবং এটা মনিটর করার কেউ ছিল না। ওটাকে পুঁজি করে তারা বাজারের মধ্যে চাউলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, চাউলের বাজার অতিরিক্ত মূল্য সংযোজন করেছে, যেটা জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। রাষ্ট্র সরকার একটা বিব্রতকর পরিবেশে পড়ার মতো একটা পরিবেশ করেছে। আমি মনে করি ওই শ্রেণীর ব্যবসায়ী যারা, তারা শুধু জনগণের শত্রু না, তারা আমার রাষ্ট্রেরও শত্রু। যে নিজেরা শুধু নিজের স্বার্থ সংশ্লিষ্টার জন্য, অর্থ আভিজাত্যার জন্য এটা রাষ্ট্রদ্রোহী কাজের মতো, এটাকে অতি সত্ত্বেই তদন্ত সাপেক্ষ আইনের আওতা আনায়, আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি আইনের আওতায় আনা। তখন তো আবার বাজারে চালের সরবরাহ সংকট দেখা দেবে না, চালের সরবরাহ সংকট দেখা দেওয়ার কোনো কারণ নেই। তার কারণ এই যে নেতৃত্বটা, এটা কিন্তু সারা দেশব্যাপী কেউ কিন্তু দেয় না, 2 জন আর 4 জন দেয়। 2 জন 4 জন যদি কোনো শাস্তি বা কোনো
আইনের আওতায় চলে আসে, বাকি যারা আছে তারা কিন্তু একটা সংশোধন পাবে যে না আসলে এ দেশে এখন আইনের প্রয়োগ এবং ব্যবহার কিন্তু শুরু হয়ে গেছে। তারা এখন নিরাপদ খাদ্য আইন হয়েছে আমাদের দেশে, ভোক্তা অধিদপ্তর হয়েছে, আগে ভোক্তাকে মানুষ বুঝতো না, এখন ভোক্তার বিষয়টা কিন্তু এখন জনসচেতন। নিরাপদ খাদ্য আইন এটা যদি আমাদের বাস্তবায়িত হয় তাহলে আমাদের দেশে আরো মানুষ সচেতন হবে। আর এর মধ্যে আমাদের দরকার হলো জনসচেতনতা অনেক ভালো না। আমরা কিন্তু কেন জানি আমার পিছনে কে আছে সামনে কি আছে এই দুইটা জিনিস জানতে চাচ্ছেন, আমি শুধু আমার গন্তব্যটাই জানতে চাই। রাইট, ধন্যবাদ জনাব হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব হুমায়ুন কবির ভূঁইয়া। আপনার কাছে আমি যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে যখন চালের বাজারের কথা বলা হচ্ছিল যে দাম বাড়বে এবং ক্যাব সহ বিভিন্ন সংগঠন বলা হচ্ছিল যে আসলে আমদানি শুল্ক কমানো হোক, এবং সরকার করেছে অবশ্য, কিন্তু বারবার যেটা বলা হচ্ছে সে সময় এই শুল্ক আমদানি কমানোটা আরো আগে করা উচিত ছিল। কেন আরো আগে শুল্ক আমদানি হ্রাস হলো না? এটা আপনার যেটা বলছেন এটা কিন্তু আমরা ক্যাবের পক্ষ থেকে আমরা বাজেট ঘোষণার আগেই কিন্তু আমরা এই ধরনের একটা অ্যাপ প্রিয়েন্ট করছিলাম যে আমরা এই ধরনের উই প্রেডিক্ট দ্যাট। কিন্তু রেজাল্টটা কি দাঁড়াইলো যে সরকার যেটা 18% কিন্তু তারা আপনার শুল্ক হার কমাই দিচ্ছেন। জি, এইটা যদি আরো 2 সপ্তাহ আগে করানোর জন্য আমরা প্রথম দিকে আরো 1 মাস আগে বলছিলাম যে শুল্ক হার কমানো হোক, যেহেতু সরকারের কাছে মজুদ কম, তাইলে যদি শুল্ক হার কমে তাহলে যারা এখন মজুদ করে রাখা হইতেছে এবং বাইরে থেকে যেহেতু চাল আমদানি হয়ে আসবে, তাহলে যারা এখন এই মজুদ অসৎ ব্যবসায়ী যারা মজুদ করে রাখতেছে, যারা নিজেরা ঘুমে মানে ঘরে শুয়ে শুয়ে টাকা গুনতেছে, তারার এই গুণাটা কিন্তু কমে যাবে। আমরা সরকারকে আরো 1 মাস আগে বলছিলাম এটা কমানোর জন্য, সরকার নিজেও স্বীকার করছেন, বাণিজ্য মন্ত্রী নিজেও বলছেন যে এটা আমাদের আরো আগে কমানো কেন হয়নি কেন এটা নিয়ে কথা বলতে হলে আরো অনেক পিছনে যেতে হবে। আচ্ছা, আমরা মনে করি যে সরকার যেহেতু কমাইছেন এবং সরকার যেহেতু জনগণের এই দাবিটা বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছে, এর জন্য সরকারকে, বর্তমানে গণতান্ত্রিক সরকারকে আমরা ক্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে সরকার একটা সহনশীল পর্যায়ে আসছে এবং এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করি। প্রধানমন্ত্রী আমাদের এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এইরকম দাম আর বাড়বে না, এই কারসাজি হবে না, সেই নিশ্চয়তা যদি পেতে যায় কি দায়িত্ব নিতে হবে, কি করতে হবে? জনাব জাহিদ সাহেব আপনি যেটা বলছেন, আমরা যেমন মনিটরিং এর কথা বলেছি, হ্যাঁ, যেমন শুল্ক উন্মুক্ত করে সরকার ইতিমধ্যে অনেক চাল সরবরাহের জন্য ঋণ সুবিধা সিকিউরিটি মৌকুব করে সহজ করে দিয়েছেন। এটা একটা নীতিমালার মধ্যে চলে আসা দরকার। যদি রাষ্ট্র খাদ্য কখনোই শুধু চাউল না, যে কোনো সেক্টরেরই যে কোনো ধরনের সমস্যা যদি দেখা দেয়, সেটা 1 সপ্তাহ 10 দিন বা 5 দিনের একটা নোটিশে যাতে আইন বাস্তবায়ন করা সম্ভব হয় এবং মালামাল যাতে তাৎক্ষণিক সরবরাহ করে দেশের জনগণের চাহিদা পূরণের জন্য সরকার সহায়কভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারে, এদের একটা নীতিমালা হওয়া দরকার বলে আমি মনে করি। আর আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যাটকে 2 বছরের জন্য যেটা স্থগিত করেছেন, এটা আজকে অনেকেই অনেকভাবে কিন্তু এটাকে এখনো পুঁজি করে কথা বলে যে হয়তো জাতীয় নির্বাচন সামনে, 2 বছর পরে হয়তো আবার এই ব্যাট আইন বাস্তবায়িত হতে পারে জনগণের উপরে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো যে ওনার রাজনৈতিক বিচক্ষণতা, জনগণের প্রতি ওনার যে আন্তরিকতা নিয়ে উনি যে রাষ্ট্র সরকার যে পরিচালনা করেন, এই বিষয়টা উনি আরো পরিষ্কার করে, যাতে অসাধু ব্যক্তিরা এখনো যে উৎপেতে আছে আগামী দিন আবার 2 বছর পরে সুবিধাটুকু এটা থেকে যাতে তারা বঞ্চিত। ধন্যবাদ জনাব ভূঁইয়া। ভবিষ্যতে তার নাম না বাড়ে কি করা উচিত এখনই, আর এই যাতে কখন না হয় না, এটা আমরা আশা করি যে সরকারের যেহেতু নিজে এটা উপলব্ধি করতে পারছে মানুষের দাবির কারণে, এটা সর্বস্তরের জনগণ থেকে কিন্তু এই দাবিটা আসছে, তো সরকার তো এটা স্থগিত করছেন এই কারণে, সরকার যেটা বলছে নাকি এটা খুবই সুন্দর যে এটা আসলে এতটুকু পর্যন্ত বাড়ানো যাবে কিনা, বাড়াইলে পরে এটার কি একটা ইম্প্যাক্ট আসবে জনগণের উপরে, এইটা তারা স্টাডি করার জন্য, এটা কমিটি করার জন্য আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরাও বলি যে এটা স্টাডি করে আপনি দেখেন যে এইটা 15% বাড়ানো, যদি এইটা স্টাডি করে তাহলে 15% বাড়ানোর কথা কেউ বলবে না। এবং এটা এবং আরেকটা জিনিস আমরা বলি যে কম্পিটিশন ল হয়েছে সেটাও স্ট্রেংথেনিং করা হয়, সেটা যদি আসে তাহলে অবশ্যই আর বাড়ানোর। জনাব হুমায়ুন কবির ভূঁইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব লক্ষ্মণ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। জি ধন্যবাদ। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মত ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।